বাবা, আমার বাবার একটু বাধা জানি আপনারা। আমার বাবার আমার নাই কিছু, মেশিন নিয়ে বাবার কাছে লাগছে। এমন কান্নাজল সারা দেশ জুড়ে কৃষকের ঘরে ঘরে। বড় বিপদ না, বিপদের কোনো শেষ নেই। কৃষকের উন্নয়নে নেয়া মেগা প্রকল্প এখন কৃষকের গলার কাটা। এই গাড়ি কিনে একদম খারাপ হয়ে গেছে। পুরান মেশিন আপনাদের কিনে বা আমাকে দেওয়া হয় নাই। অনেকটা বিদ্যুতের গতিতে এই প্রকল্পের টাকা খরচ করা হয়েছে। তারা কিভাবে অনিয়ম দুর্নীতি করেছে সবাইকে খুঁজে বের করেছি আমরা। আপনারা গ্রামে এত মেশিন 24টা মেশিন আসছে এখানে। বলেন আপনি এবং একটা সারা দেন তো। প্রকল্পটি বাস্তবায়নের সাথে জড়িত এমন কোনো পক্ষকে আমরা খুঁজে পাইনি যারা অনিয়ম দুর্নীতি করেনি। এটা দুর্নীতি আপনি বলতে পারেন না, এটা দুর্নীতি তো। সুর ধরে যে ফসল কাটছেন কৃষাণরা, সেটি আরও এক সপ্তাহ আগেই ঘরে তুলতে চেয়েছিলেন দিনাজপুরের কৃষক অলিউল, কিন্তু সময় মতো শ্রমিক যন্ত্র কোনোটিই পাননি তিনি। উল্টো অপেক্ষায় থেকে 3 দিন আগের ঝড়ে মাঠের সব ধান নুয়ে পড়েছে। মেশিন দিয়ে ধান কাটার জন্য আমি 3 দিন থেকে ওদের পিছে পিছে ঘুরছি। তারা বলতেছে যে এরপর যাবে, এরপর যাবে, এরপর যাবে, কিন্তু তাদের পর আর শেষ হয় না, মেশিন আসে না। 8-10 জন শ্রমিক নিয়েও অলিউলের এই ধান কাটতে সারাদিন লেগে যাবে। কিন্তু যন্ত্র এই ধান শুধু কাটা নয়, মাড়াই ও ঝাড়াই করে দিতে পারে মাত্র আধ ঘন্টায়। মেশিন অনেক ভালো, যেটা দেখলাম কাটছে পাশের জমি, আমার এই যে পাশের জমি মেশিন দিয়ে কাটছে। লেবার তো পাওয়া যায় না, এখন পাওয়া গেলেও এখন সিরিয়াল চলে, আর মেশিন দিয়ে কাটলেও অনেক সাশ্রয় হচ্ছে দেখা যাচ্ছে। যে কৃষকের এই সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে বিগত আওয়ামী লীগ সরকার ঠিক 15 বছর আগে দেশের কৃষিতে যান্ত্রিকীকরণের উদ্যোগ নেয়। 3 ধাপে 3টি প্রকল্প নেওয়া হয়। প্রথম 2টি প্রকল্পে প্রায় 500 কোটি টাকা খরচ করা হলেও যান্ত্রিকীকরণের চলমান প্রকল্পটিতে খরচ করা হচ্ছে 3000 কোটি টাকারও বেশি। এটি দেশের কৃষিতে সবচেয়ে বড় একক প্রকল্প। আমাদের অনুসন্ধান এই প্রকল্পটি ঘিরে। সহজ করে বললে, এই প্রকল্পের মাধ্যমে সরকার কৃষককে যন্ত্র কিনতে আর্থিক সহায়তা করে। যেমন ধরুন, ধান কাটার এই যন্ত্রটির দাম যদি হয় 30 লাখ টাকা, তাহলে সরকার দিবে 50%, মানে 15 লাখ টাকা। বাকিটা দিবে কৃষক। অর্থাৎ 30 লাখ টাকা দামের এই যন্ত্র কৃষক পাবে মাত্র 15 লাখ টাকায়। সরকারের দেয় এই ভর্তুকির পরিমাণ হাওর ও উপকূলীয় এলাকায় আরও বেশি 70%। অর্থাৎ 30 লাখ টাকা দামের যন্ত্রের জন্য কৃষককে দিতে হবে মাত্র 9 লাখ টাকা, বাকিটা দিবে সরকার। বড় এই প্রকল্পটি কি পরিবর্তন এনেছে দেশের কৃষিতে, তা আমরা খুঁজে দেখতে চাই। 5 মাস ধরে অনুসন্ধান চালিয়ে প্রকল্পটির অসংখ্য নথি জোগাড় করি। এটি হচ্ছে ভর্তুকিতে যন্ত্র পাওয়া কৃষকের তালিকা। এটা শুনে অবাক হবেন যে মাত্র 3.5 বছরে 40,000 ভর্তুকির যন্ত্র বিতরণ করা হয়েছে কৃষককে। বলা চলে অনেকটা বিদ্যুতের গতিতে এই প্রকল্পের টাকা খরচ করা হয়েছে। ভর্তুকিতে যন্ত্র দেয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই তালিকায় কৃষকের নাম, ঠিকানা, যন্ত্রের নাম, মডেল, ইঞ্জিন, চেসিস সহ সরবরাহকারী কোম্পানিগুলোর নাম ঠিকানাও রয়েছে।
মোট 12 ধরনের কৃষিযন্ত্র কিনতে সরকারি সহায়তা দেওয়া হয়েছে কৃষককে। ফসল বোনা থেকে শুরু করে কাটা পর্যন্ত কৃষকের যেসব যন্ত্রের প্রয়োজন হয় সবই আছে ভর্তুকির এই তালিকায়। তবে এগুলোর মধ্যে সবচেয়ে দামি হচ্ছে ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার। কৃষকের এই যন্ত্রটির প্রয়োজনীয়তা যেমন বেশি, তেমনি চাহিদাও। কোম্পানি ভেদে একটি কম্বাইন হারভেস্টারের দাম 30 থেকে 45 লাখ টাকা। এই যন্ত্রটিকে ঘিরেই আমাদের অনুসন্ধান। কম্বাইন হারভেস্টার বেশি বরাদ্দ গিয়েছে এমন জেলাগুলোর দিকে নজর দেই। তালিকায় থাকা নাম, মোবাইল নম্বর ধরে কৃষকের সাথে যোগাযোগ করি। জাবু মিয়া বলছেন? জারু মিয়া, আচ্ছা, আপনি তো কিশোরগঞ্জ মিঠামাইনের লোক না? আমরা দেখছি আপনি একটা যন্ত্র পেয়েছেন, কম্বাইন হারভেস্টার পেয়েছেন গত বছর জানুয়ারি মাসে। স্যার আমি পাইছি না স্যার। তো আপনি যন্ত্রের জন্য আবেদন করছিলেন? জি করছিলাম স্যার। কত বছর আগে? এটা 2 বছর আগে। যন্ত্র কি আপনি পান নাই? সত্যি? সত্যি স্যার। বিস্মিত হতে হয় এটা জেনে যে এই তালিকায় থাকা অনেক কৃষকের কাছেই যন্ত্র পৌঁছায়নি। আমরা 23টি জেলার প্রায় 400 কৃষকের সাথে কথা বলেছি। বিশেষ করে উপকূলীয় এবং হাওর অঞ্চলের কৃষকদের সাথে এই ঘটনা ঘটেছে বেশি, কেননা এই অঞ্চলগুলোতেই ভর্তুকির পরিমাণও সবচেয়ে বেশি। নেত্রকোনা জেলার দিকে যাচ্ছি আমরা। ধান কাটার যন্ত্র কম্বাইন হারভেস্টার সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এই জেলায়। সারা দেশের 11,000 কম্বাইন হারভেস্টারের মধ্যে 900-র উপরে এসেছে নেত্রকোনার 10টি উপজেলায়। সদর উপজেলার রহুয়া বাজার, চায়ের দোকানে, কৃষকের আড্ডায় ঢুকে পড়ি আমরা। তালিকা অনুযায়ী এই ইউনিয়নে 30 জন কৃষক কম্বাইন হারভেস্টার পেয়েছেন। নাম ধরে ধরে কৃষকের খোঁজ করি। আচ্ছা, সবুজ মিয়া, আব্দুল লতিফ রৌহা, আব্দুল মোতালেব ফকির, সুরজ আলী ফকির। একই গ্রামে এত মেশিন দেখি করে? 24টা মেশিন আসছে এখানে, শুধু একটা কোম্পানির। আপনি দেখছেন বাড়িতে বাড়িতে কোনো মেশিন আছে? আমরা কোনো বাড়ি দেখছেন, আমরা যে কথা বলতেছেন। ভাই আমি এলজিডি চাকরি করি, ল্যাবরেটরি সহকারী। জি জি। আমাদের এই ধরনের মেশিনগুলো আসছে, কৃষকের ঘরের মেশিন আছে, আমরা দেখি না এই পর্যন্ত। কৃষকদের কথার সত্যতা খুঁজতে বাড়ি বাড়িও যাই। সরকারি সহায়তায় ধান কাটার যন্ত্র পাওয়া কৃষকদের খোঁজ করি। তালিকার সাথে জাতীয় পরিচয়পত্র মিলিয়ে যাচাই করি। আপনার ন্যাশনাল আইডি কার্ড আছে না? জাতীয় পরিচয়পত্র নিয়ে আসুন তো একটু। তালিকায় থাকা এই রিপাক্তারের নামে একটি কম্বাইন হারভেস্টার বরাদ্দ দেওয়া হয়েছে। আপনার নামে যে যন্ত্র বরাদ্দ হয়েছে এটা আপনি জানেন? না, আমি আগে জানতাম না। আপনি কি যন্ত্রের জন্য আবেদন করছিলেন? আমি করি না, আমি বলতে পারি না। রিপাক্তারের স্বামী হচ্ছেন এই হবি রহমান। তার নামেও আরেকটি কম্বাইন হারভেস্টার বরাদ্দ হয়েছে, যদিও হবি পেশায় একজন রাজমিস্ত্রি। আমি হাসপাতালে কাজ করতেছি। হাসপাতালে কাজ করার পরে আপনার গেছে 4-5 জন লোক গেছে। হ্যাঁ, যাই বলছে আপনার নামে 2টা মেশিন আছে, আপনি মেশিন দিয়ে সিগনেচার রাখছি। সাধারণ 10-12 দিন পরে আইসা আবার মেশিন নিয়ে গেছে। যে বাদ পড়েনি জ্বালানি কাঠের ব্যবসা করা এই ব্যক্তিও। তার নামেও তুলে নেওয়া হয়েছে একটি ধান কাটার যন্ত্র। আমি আবেদন করছিলাম, করার পরে আমাকে বাদে পরে যাওয়ার পরে কইছে না, এটা হইছে না। তো হইছে না তো বাদই, আমি ট্রিটমেন্টে বাড়িতে বসে গেছি। বাদে যে শুনতে পারলাম যে রোজার মাসে যে আমার নামে মেশিন বরাদ্দ হয়েছে। এভাবে বাড়ি বাড়ি ঘুরে উপজেলাটিতে বরাদ্দ দেয়া 174টি কম্বাইন হারভেস্টারের মধ্যে কমপক্ষে 70টির অস্তিত্ব খুঁজে পাইনি আমরা। সদরের পাশের উপজেলা পূর্বধলায়ও একই অবস্থা। একের পর এক গ্রামে গিয়েছি আমরা। বরাদ্দের তালিকায় থাকা কৃষককে ঠিকই খুঁজে পেয়েছি, কিন্তু তাদের কাছে যন্ত্র দেখিনি। যেমন পথে দেখা হওয়া কৃষক মাহবুবের নামে একটি কম্বাইন হারভেস্টার বরাদ্দ হয়েছে, অথচ তিনি সেই খবর জানেনই না।
আমি তো এই ধরনের কোনো কিছু পাই নাই। আবেদন করছিলেন? জি, আবেদন করছিলাম, একবার চাইনও নিল, কিন্তু যন্ত্র দেয় নাই। না। নারায়ণঢর গ্রামের বড় কৃষক পরিবারের দুই ভাইয়ের নামে দুটি যন্ত্র বরাদ্দ হয়েছে। এক ভাই যন্ত্রটি হাতে পেয়েছেন, আরেকজন মাত্র শুনলেন। দেখাচ্ছে যে গত বছর আপনি জানুয়ারি মাসে মেশিন পাইছেন 26 তারিখে। না না, কোনো মেশিন মানে মাত্র শুনলাম আপনাদের কাছ থেকে। আমার আইডি কার্ডের কপি নিয়ে গেছিল উপ কমিশনার বা আসিন আর কি, কিছু বিষয় আসছিলেন। এই উপজেলায় এমন 15 জন কৃষককে খুঁজে পেয়েছি, যাদের দিয়ে কৌশলে আবেদন করিয়ে যন্ত্র বরাদ্দ নেওয়া হয়েছে, কিন্তু সেটি তাদের দেয়া হয়নি। প্রতারণার এমন চিত্র নেত্রকোনার প্রতিটি উপজেলায়। প্রশ্ন হচ্ছে, এমন ঘটনা কি শুধু নেত্রকোনা জেলাতেই ঘটেছে? উত্তর হচ্ছে না। দক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার দিকে যাচ্ছি আমরা। এই জেলার 6টি উপজেলার মধ্যে সদর উপজেলায় কৃষক, ফসল এবং ফসলের মাঠ বেশি থাকার পরও ভর্তুকির যন্ত্র বেশি গিয়েছে আমতলী ও তালতলী উপজেলায়। এখানেও একই চিত্র, কৃষক যন্ত্র পায়নি, তাই তালতলীর গ্রামগুলোতে যন্ত্রের হাহাকার তীব্র। কাগজপত্রে পাইছে, কাগজপত্রে আছে কিন্তু মেশিনে পায় না। এখানে 70% ভর্তুকি দেওয়ার কারণে গ্রামের প্রভাবশালীরা স্থানীয় কৃষকের নামে যন্ত্র তুলে বেশি দামে বিক্রি করেছেন অন্য জেলায়। এই যে কৃষক না, বা অনেকে আছে কৃষক, গরিব মানুষ, এগো করছে কি 10,000, 20,000, 5,000 যারা যেরকমের দিয়ে পারছে, দিয়া ওইখান নামে একটা মেশিন ছাড়াইয়া ও কোম্পানির দ্বারা বেশি চালাইছে। এই অর্থ পর্যন্ত এই এলাকায় কোনো মেশিন, পুরান মেশিন আমরা দেখিনি। এই 2-3 বছরে 8 থেকে 9টা মেশিন আমাদের এই শারিককেলি ইউনিয়নে দেওয়া হয়েছে, কিন্তু সেখানে আমি হাতে গুণে ধরিয়ে দেখাই দিতে পারি শুধুমাত্র একটা মেশিনই আছে, আর একটা মেশিনও আমাদের এলাকায় নাই। এমন আরও কয়েকটি জেলায় ঘুরে কৃষকের নামে যন্ত্র তুলে নেবার প্রমাণ পেয়েছি আমরা। বেশি সরকারি ভর্তুকি দেয়া এলাকাগুলোয় এমন প্রতারণা ঘটেছে বেশি। এমনকি বাদ পড়েনি 50% ভর্তুকি দেয়া এলাকাগুলো। ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ফসল ফলে এই দোহার উপজেলায়। কম্বাইন হারভেস্টারও বেশি এসেছে এখানে, 24টি। তবে যোগাযোগ করে আমরা নিশ্চিত হয়েছি এদের 19 জনই যন্ত্র পায়নি। একটা যন্ত্র পাইছে, তাদেরই একজন লক্ষ্মীপ্রসাদ গ্রামের এই নাসিমা ইসলাম। 60 বিঘারও বেশি কৃষি জমি তার, তারপরও তিনি যন্ত্র পাননি। এগুলা সবকিছু এনআইডি এবং আমার নাম, হ্যাঁ, এবং আমার যে ফোন নাম্বার, সবকিছু কারেক্ট আছে, কিন্তু আমি এই মেশিন আমি আনি নাই বা আমাকে দেওয়া হয় নাই। যে আমরা চ্যানেল 24 থেকে আসছি আর কি। পাশের গ্রাম পালামগঞ্জে কলেজ পড়ুয়া ছাত্রের নামেও একটি কম্বাইন হারভেস্টার তুলে নেওয়া হয়েছে। আমি শান্ত রামু, আমার ছেলে আব্দুর রহমান শান্ত, তিনি বল করে এটা কে যেন নিয়ে গেছে সেটা আমরা নিজেরাও বলতে পারি না। প্রশ্ন হচ্ছে, কৃষকের নামে বরাদ্দ হওয়া যন্ত্রগুলো গেল কোথায়? প্রভাবশালীরা কৃষকের নামে কিছু যন্ত্র তুলে নিয়েছেন, সেটি আমরা দেখেছি। তারপরও বরাদ্দ হওয়া যন্ত্রের বড় একটি অংশের হদিস আমরা কয়েকটি জেলা ঘুরেও পাইনি। এই রহস্যের উন্মোচন আমরা করব। রাজধানীর খামারবাড়ি। এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে পরিচালিত হয় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটি। 5 বছর মেয়াদী এই প্রকল্পটি গেল 4 বছরে 3 জন প্রকল্প পরিচালকের অধীনে চলেছে। সবচেয়ে বেশি সময় ধরে ছিলেন তারিক মাহমুদুল ইসলাম। দুর্নীতির অভিযোগে তাকে সরিয়ে দিলে 5 মাস আগে প্রকল্প পরিচালক হিসাবে যোগ দেন মোহাম্মদ শফিউজ্জামান। আগের 4 বছরের মেশিন বিতরণের বিষয়টার সাথে আমি জড়িতও না, আমি জানিও না। তবে এখন যন্ত্রের সব হিসেব বুঝে নিচ্ছেন তিনি। প্রকল্পে প্রক্রিয়াগত কোনো ত্রুটি আছে কিনা সেটিও খুঁজে দেখছেন।
কৃষি কর্মকর্তা এই প্রকল্পে তো ভাইটাল রোল প্লে করে। কৃষক সিলেকশনটা যেহেতু তার ওখান থেকে হয়ে আসে, কারণ ওই সিলেকশনের বাইরে তো আর কারো কিছু করার থাকবে না। ঢাকা প্রকল্প অফিস সিদ্ধান্ত নেবে কয়টা মেশিন যাবে। প্রকল্প অফিস থেকে অনুমোদনের পর যন্ত্র বিতরণও করা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তাদের মাধ্যমে। তাই কৃষি কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছাড়া এই প্রকল্পে অনিয়ম দুর্নীতি করা প্রায় অসম্ভব। মাঠ পর্যায়েও সেই চিত্র দেখেছি আমরা। ঢাকার দোহার উপজেলায় কম্বাইন হারভেস্টার বিতরণে যে অনিয়ম আমরা দেখেছি তা এই কৃষি কর্মকর্তার সময়কালে। তিনি এখন মানিকগঞ্জের কৃষি অফিসের অতিরিক্ত উপপরিচালক। তালিকা দেখে যন্ত্রের হিসাব জানতে চাইলে তিনি ঘাবড়ে যান। এই সাইন তো আপনার, আমরা যেটা দেখতেছি আপনি দিচ্ছেন। দেওয়ার কথা নাই, দেখেন না আমি দিই না এদেরকে। এখন দেখে তো এখন দেখতে একই রকম লাগছে, আমার কাছে লাগছে একই রকম দেখা যাচ্ছে। খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় ৪৫টি কম্বাইন হারভেস্টারের মধ্যে ২১টির কোনো হদিস পাইনি আমরা। তালিকা ধরে যোগাযোগ করেও কৃষককে খুঁজে পাইনি। তবে যন্ত্র বিতরণে অনিয়ম করা কয়রার সেই কৃষি কর্মকর্তাকে খুঁজে পাই পাশের উপজেলা পাইকগাছায়। যন্ত্র দেয়া কৃষকদের বাড়ি বাড়ি নিয়ে যেতে বললে তিনি রাজি হননি। এই যন্ত্রগুলো দেখেন তো, এগুলো তো আপনি তো আপনার মতো করে ডিস্ট্রিবিউট করছেন। তালিকা ধরে কৃষকদের ফোন দিতে বলি। আপনি কয়রা থেকে কোনো মেশিন নিয়েছেন নাকি? কৃষকরা যন্ত্র পায়নি জানালে তিনি অনিয়ম দুর্নীতি স্বীকার করে নেন। রাজনৈতিক একটা প্রভাব থাকে ওখানে, স্থানীয় যারা প্রভাবশালী তাদের প্রভাব থাকে, তারপরে হয়তো বাইরের কিছু লোকজন কাজ করে এখানে যারা সৎ মানসিকতার না, হয়তো এরকম কিছু মানুষের প্রেশার বিভিন্নভাবে আমাদের উপরে থাকে। আপনাদের তো তারা টাকা দেয়, বিজনেস পলিসির অংশ হিসেবে টাকা দেয়। সেটা অনেক সময় দেয়, অনেক সময় দেয়ও না। এটা তো তার বিজনেস পলিসি না। আমি সবসময় যে পেয়েছি তা না। এই প্রকল্পটির দুর্নীতির মাত্রা বুঝতে হলে নজর দিতে হবে যন্ত্র বিতরণ প্রক্রিয়ার দিকে। সরকার কিংবা কৃষি মন্ত্রণালয় সরাসরি যন্ত্র কিনে কৃষককে সরবরাহ করেনি, দেয়া হয়েছে কোম্পানিগুলোর মাধ্যমে। আর এই প্রকল্পটির অনিয়ম দুর্নীতির সাথে সরাসরি কয়েকটি কোম্পানি জড়িত। এমন টেন্ডারের মাধ্যমে প্রকল্পের শুরুতে যন্ত্র সরবরাহ করা কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা হয়। যোগ্যতার শর্তে বলা হয় কমপক্ষে 10টি সার্ভিস সেন্টার এবং 25 জন মেকানিক থাকতে হবে। এছাড়াও কৃষি যন্ত্র সরবরাহে পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। কৃষি যন্ত্র সরবরাহে এই প্রকল্পে 3 দফায় 13টি কোম্পানিকে তালিকাভুক্ত করা হয়। এর মধ্যে 8টি কোম্পানি পুরনো এবং 5টি কোম্পানি এই যন্ত্র ব্যবসায় একেবারেই নতুন। এদের বিষয়ে খোঁজ নিতে হবে। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধক বা আরজিএসসিতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর খোঁজ করে আমরা 2টি কোম্পানির মালিকানা ও নিবন্ধনের নথি জোগাড় করি। আশ্চর্য হতে হয় এই দেখে যে এই 2টি কোম্পানির যাত্রা শুরু হয়েছিল কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প শুরু হওয়ার পর। এই নথিতে দেখা যাচ্ছে বাংলামার্ক নামের যে কোম্পানিটি রয়েছে এটি নিবন্ধিত হয় 24শে মে 2021 সালে, আর প্রকল্প শুরু হয় 2020 সালের জুলাই মাসে। আদি নামের যে কোম্পানিটি রয়েছে সেটিও নিবন্ধন হয় প্রকল্প শুরুকালীন সময়। এতে স্পষ্ট যে অভিজ্ঞতার শর্ত এই কোম্পানি দুটির ক্ষেত্রে মানা হয়নি। মাঠ পর্যায়ের অনুসন্ধানে দেখেছি নতুন কোম্পানিগুলোর সরবরাহ করা কম্বাইন হারভেস্টার নিয়েই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। যন্ত্র কেনার কয়েক মাসেই বিকল হয়ে যাচ্ছে, বিক্রয়োত্তর সেবাও মিলছে না, এমন চিত্র কম বেশি দেশ জুড়েই। মেশিন এক একটার পর এক একটা সমস্যা হয়েছে, আমার অনেক টাকা নষ্ট করছে, যার কারণে এই কোম্পানির মালামাল সার্ভিস কোনো কিছু পাই। পাম্পের সমস্যা, ইঞ্জিন হিট হয়ে যায়, হ্যাঁ, গাড়ি লোড নিচ্ছে না,
এই অবস্থা গাড়ি তৈল বেশি খাচ্ছে। আমাদের দেখা দেখি প্রায় 40টা গাড়ি বেচছে, আমাদেরকেই সর্বপ্রথম গাড়ি দিয়েছে। এই 40টা লোকই ভোগান্তিতে আছে, এই গাড়ি কিনে একদম খারিত হয়ে গেছি। গত 3 বছর ধরে ধান কাটার 20টি কম্বাইন হারভেস্টার ভাড়ায় খাটাচ্ছেন পটুয়াখালীর ফারুক। এই যন্ত্র নিয়েই তো মানে এখন বর্তমানে যে কৃষক পার্সের যে মূল্য, এই মূল্য দিয়ে গাড়ি চালাই রাখতে পারছেন। কৃষকের হয়ে তিনি যন্ত্রগুলো পরিচালনা করেন। 4-5টা কোম্পানি পরবর্তীতে আসছে, যারা এই মানে সরকারি টাকাটা লুফে নেওয়ার জন্য হয়তোবা, জানি না ওখানে আসলে কি এই মানে মান আনে নাই, কিন্তু উনি গাড়ি আনছে। কোম্পানিগুলোর সাথে দেন দরবার করতে দিনাজপুরে হারভেস্টার সমিতি করেও কুল কিনারা করতে পারছে না যন্ত্র নেয়া কৃষকরা। দিনাজপুরে 13টা উপজেলা, একটা উপজেলায় আমরা প্রায় 8টা থেকে 9টা কম্বাইন হারভেস্টার দেখেছি যেগুলো পুরোপুরি বিকল হয়েছে, পুরোপুরি বিকল। এগুলো এই সিজনে চলবেই না। একটা উপজেলায় যদি আপনার 8টা-9টা থাকে, বাকি উপজেলাগুলো ক্যালকুলেশন করেন, এত তো আমাদের পক্ষে দৌড়ঝাঁপ করা সম্ভব না। প্রশ্ন হচ্ছে 30-35 লাখ টাকা দামের যন্ত্রগুলোর এই অবস্থা কেন? বাংলা মার্কের এই মডেলটি নিয়ে কৃষকরা সবচেয়ে বেশি ভোগান্তিতে আছেন। তারা বলছেন এই যন্ত্রের মান ভালো না। আসলে কি তাই? আমরা যাচাই করতে চাই। মালয়েশিয়ার মার্কসন নামের এই কোম্পানির ওয়েবসাইট ছাড়া অনলাইনে এই মডেলটি কোথাও খুঁজে পাইনি আমরা। তবে চীনের কৃষিযন্ত্র প্রস্তুতকারক কোম্পানি কেবসের এই মডেলটির সাথে বাংলা মার্কের আনা মডেলটি হুবহু মিলে যায়। অর্থাৎ মালয়েশিয়ার কোম্পানি মার্কসান চায়নার কেবস থেকে যন্ত্রটি কিনে নতুন একটি নাম দিয়ে বাংলা মার্কের কাছে বিক্রি করেছে। আরও অনুসন্ধান চালানোর পর আমাদের বুঝতে বাকি থাকে না মালয়েশিয়ার মার্কসান ও বাংলাদেশের বাংলা মার্ক এই কোম্পানি দুটি একই মালিকানার। ওয়েবসাইট দুটি পাশাপাশি রাখলে খুব সহজেই বোঝা যায়, একই ফন্ট, একই লেখা, এমনকি মালিকানাও এক। প্রশ্ন হচ্ছে বাংলা মার্ক সরাসরি চীনের কেবস থেকে যন্ত্র আমদানি করতে পারত, কিন্তু সেটি না করে তারা মালয়েশিয়া আরেকটি কোম্পানি খুলে এবং সেটির মাধ্যমে কেন তারা যন্ত্র আমদানি করলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা সরাসরি কেবসের সাথে যোগাযোগ করি। ক্রেতা সেজে মেইল পাঠাই। হোয়াটসঅ্যাপে কথা হয় কোম্পানিটির এক্সপোর্ট ম্যানেজার লিলিবিনের সাথে। তার সূত্র ধরে বাংলা মার্কের আমদানি করা কম্বাইন হারভেস্টারের সব মডেলের কোটেশন পেয়ে যাই আমরা। অবাক হতে হয় যন্ত্রগুলোর দাম দেখে। বাংলা মার্কের MS 1200 মডেলটির দাম দিয়েছে $13,300 আর MS 700 মডেলটির $10,300। রাজস্ব ভবন কোন কোম্পানি কত ডলারে কম্বাইন হারভেস্টার আমদানি করেছে সেই তথ্য মিলবে এখানে। সেই তথ্যগুলো পেতে কয়েকটি সূত্রের সাথে যোগাযোগ করি। অপেক্ষার পর দায়িত্বশীল একটি সূত্র তথ্যগুলো দিতে রাজি হয়। আশা করছি এই পেনড্রাইভে থাকা তথ্যে অনেক প্রশ্নের উত্তর মিলবে। চলুন দেখি এই পেনড্রাইভে কি আছে। তেরোটি কোম্পানি কবে, কখন, কত দামে কম্বাইন হারভেস্টার আমদানি করেছে তা মডেল ধরে এই তালিকায় রয়েছে। আমাদের চোখ বাংলা মার্কের MS 1200 মডেলটির দিকে। সবশেষ গেল বছরের ডিসেম্বরে আমদানি করা এই মডেলটির দাম পড়েছে $11,800। 109 টাকা ডলার প্রতি রেটে যন্ত্রটির দাম পড়ে মাত্র 13 লাখ টাকা। মাত্র 6% শুল্কে আমদানি করার পর বাংলা মার্কে নিয়ে আসা এই কম্বাইন হারভেস্টারটির দাম কোনোভাবেই 14 লাখ টাকার ওপরে নয়, অথচ কৃষককে এটি কিনতে হচ্ছে কমপক্ষে 34 লাখ টাকায়। অর্থাৎ সরকারের দেয়া ভর্তুকির পুরো টাকাটাই যাচ্ছে কোম্পানির পকেটে।
রাজস্ব বিভাগের এই যন্ত্র আমদানি তালিকা ঘাঁটতে গিয়ে বড় ধরনের দুর্নীতির খোঁজ পেয়েছি আমরা। ভর্তুকিতে যন্ত্র পাওয়া কৃষকের তালিকার সাথে যন্ত্র আমদানির তথ্য মিলিয়ে আমরা খুঁজে পেয়েছি 7টি কোম্পানি যতগুলো কম্বাইন হারভেস্টার আমদানি করেছে তার চেয়ে বেশি বিক্রি দেখিয়েছে। উত্তরণ, আলিম, আদি, চিটাগাং বিল্ডার্স, এসকিউ ট্রেডিং, গ্রিনল্যান্ড ও বাংলা মার্ক। এই 7টি কোম্পানি যন্ত্র আমদানি না করে ভুয়া বিল ভাউচার করে 1114টি কম্বাইন হারভেস্টারের ভর্তুকির টাকা তুলে নিয়েছে। এই জালিয়াতি সবচেয়ে বেশি করেছে বাংলা মার্ক। এসব নিয়ে কথা বলতে রাজধানীর বাড়িধারায় বাংলা মার্কের অফিসে যাই। ব্যবস্থাপনা পরিচালকের সাথে কয়েক দফা কথা হলেও ক্যামেরার সামনে নিজে না এসে পাঠিয়ে দেন এই কর্মকর্তাকে। আমরা ওই মার্কসানকে অর্ডার দিই, মার্কসান হলো চায়না থেকে আমাদেরকে ওই ফ্যাক্টরিগুলো থেকে শিপমেন্ট করে দেয়। মার্কসানের মালিককে? মার্কসানের মালিক আমি আসলে ঠিক বলতে পারি না। আপনি বলতে পারেন না? মার্কসানের মালিক এবং বাংলা মার্কের মালিক তো একজন, এটা আমার ধারণা। আপনার ধারণা নাই? না, আসলে আপনি একটু ওয়েবসাইটে ঢুকেন। ওয়েবসাইটে ঢুকবো? ভুয়া বিল ভাউচার করে 250 কম্বাইন হারভেস্টারের ভর্তুকির টাকা তুলে নেয়া আদি এন্টারপ্রাইজকেও প্রশ্নের মুখে ফেলে। আমাকে 2টা কোম্পানির নাম বলেন, আমি এখানে দেখবো ডেটাটা এখনই দেখবো আপনার চাংফা এবং নিশি। এই ডাটা তো এই মুহূর্তে আমার কাছে হতে আমার কাছে আছে, নাম বলে আমি এখানে বের করব। আচ্ছা আচ্ছা, এইটা আমার হয়তো দেখতে হবে। তবে আমরা খুঁজে পেয়েছি 70% ভর্তুকিতে অতিরিক্ত যন্ত্রগুলো বিক্রি দেখানো হয়েছে। অর্থাৎ 1114টি কম্বাইন হারভেস্টারে 7টি কোম্পানি হাতিয়ে নিয়েছে সরকারি ভর্তুকির প্রায় 250 কোটি টাকা। কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পে শুরু থেকে ছিলেন তিনি। প্রকল্প অফিস ঘিরে কিভাবে অনিয়ম দুর্নীতি হয়েছে প্রত্যক্ষ করেছেন। নাম, পরিচয়, কণ্ঠ গোপন করার শর্তে তিনি সেই সব তথ্য নথি ফাঁস করতে রাজি হন। উপজেলা পুনর্বাসন কমিটি যখন তালিকা পাঠাইছেন তখন এই তালিকাগুলো যাচাই বাছাই করার দায়িত্ব হলো প্রকল্প কর্মকর্তাদের। তো এই পিডি প্রকল্প কর্মকর্তা মনিটরিং অফিসার যারা আছেন তাদেরকে নিষ্ক্রিয় করে রেখেছেন। প্রকল্পের মনিটরিং কর্মকর্তারা যদি সক্রিয় থাকতেন তাহলে যান্ত্রিকীকরণ প্রকল্পের দুর্নীতি ধরা সহজ হতো। কেননা ভর্তুকির যন্ত্রটি প্রকৃত কৃষক পেয়েছেন কিনা সেটি যাচাই করাই ছিল এই কর্মকর্তাদের মূল কাজ। কিন্তু প্রকল্পটিতে এই মূল্যায়ন কখনোই তাদের করতে দেয়া হয়নি। আমরা নিজেও চেয়েছি যে মেশিন যখন যাবে সেটা আসলেই যাচ্ছে কিনা সেটা হচ্ছে আমরা যাচাই বাছাই করে দিই, কিন্তু সেটা তো আমার পর্যন্ত আসেনি। ফিল্ডে যন্ত্র বিতরণ সংক্রান্ত বিষয়গুলোতে আমি খুব বেশি একটা যাওয়ার সুযোগ হয়নি আমার। কেন সুযোগ হয়? সুযোগ হয়নি বলতে আমি কার কাছে যন্ত্র গিয়েছে, আমি তো বিলই তো আমার কাছে আসেনি, আমি তো বিল দেখে তো আমি যন্ত্র চেক করতে যাব। যন্ত্র বিতরণ যদি অনিয়ম হয়ে থাকে এর দায়ভার তো আমরা কোনোভাবে নিব না, কারণ আমরা এই বিল যাচাইকরণ প্রক্রিয়ার সাথে জড়িত না। আমরা কেন এই দায়ভার নিব? আমরা তারেক স্যারের আমল টোটালটাই নিষ্ক্রিয় ছিল। এই সক্রিয় ছিল এখানে ডিপিটি আলতাবন্নার 2 অ্যাকাউন্ট এবং পিডি। অর্থাৎ খুব সচেতনভাবেই মনিটরিং কর্মকর্তাদের অকার্যকর করে রাখা হয়েছিল যাতে মাঠ পর্যায়ের কোনো অনিয়ম দুর্নীতি প্রকাশ না পায়। আর এই কাজটি করেছিলেন সাবেক প্রকল্প পরিচালক তারিক মাহমুদুল ইসলাম। এবার নজর ফেরানো যাক আরেকটি গুরুত্বপূর্ণ কমিটির দিকে। কারিগরি এই কমিটির কাজ হচ্ছে যন্ত্র সরবরাহের জন্য যোগ্য কোম্পানিকে তালিকাভুক্ত করা এবং তাদের সরবরাহ করা যন্ত্রের মান ও বাজার দর যাচাই করে ভর্তুকির পরিমাণ নির্ধারণ করা। যন্ত্রের ভর্তুকির মূল্যায়নটা হয়েছে কারিগরি কমিটির দ্বারা,
কিন্তু যন্ত্রের যে মূল্য নির্ধারণ হয়েছে কোম্পানির নিজের ইচ্ছা মতো। দাম এটা যাচাই বাছাই করে নাই, সবাই সুবিধা পেয়েছে বিদায় কিন্তু এটা যাচাই করতে যায় নাই। কারিগরি কমিটির সদস্যরা কোম্পানিগুলোর আতিথেয়তায় যন্ত্র পরীক্ষার নামে দফায় দফায় সফর করে নিম্নমানের কম্বাইন হারভেস্টার কৃষকদের হাতে বেশি দামে তুলে দেওয়ার সব পথই তৈরি করেছেন। আপনি যদি 100 জনের মালিকের কাছে ফোন দেন, অন্তত 90 জন মালিক এই যে 4-5টা কোম্পানি যে পরবর্তীতে আসছে, মানে মান আনে নাই কিন্তু উনি গাড়ি আনছে। সবার শ্রেণীর লোকই লাভবান, কিন্তু যে গাড়িটা কিনছে সে ধ্বংসের অবস্থায়। তার জীবনে আর এরকম সরকার যদি কোনো বলে যে আমি এই ভর্তুকি সেই ভর্তুকি, এই ভর্তুকির নাম শুনলে আর কোনো দিন মানুষ আর মনে হয় না যে এই দিকে মানুষ কৃষক কোনো কাজে পাও বাড়াইবে। প্রকল্পের এই উপপরিচালক কারিগরি কমিটির সদস্য সচিব। 7 জনের কমিটির নিয়ন্ত্রণ এখনও তার হাতেই। তিনিই কৃষকের বদলে দেখেছেন কোম্পানির স্বার্থ। যে যন্ত্রটার দাম সর্বোচ্চ $10,500 হতে পারে, এটা কি আপনারা চেক করতে পারেননি? সেইটা বাংলাদেশে সর্বোচ্চ 14 লাখ টাকা হতে পারে, সেটা আপনারা 34 লাখ টাকা বানিয়েছেন। যন্ত্রের দাম ও মান নিয়ে অনুসন্ধানে পাওয়া সব তথ্য প্রমাণ তুলে ধরার পর তিনি ঘাবড়ে যান। কিন্তু আমার কাছে দেখেন, আমার কাছে আরজিএসি রিপোর্ট আছে, একটু দেখেন। বাংলা মার্ক রেজিস্ট্রেশন হয়েছে 24 মে 2021। সেই কোম্পানি আপনার কিভাবে তালিকাভুক্তি করলেন? আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। আমরা একটু দেখতে চাই। না, এগুলো আপনি বললে আমি সমস্ত ফাইলগুলো আপনাকে দেখাবো। আমার আহ্বায়ক আছে, আমার কারিগরি কমিটির আরো 5 জন আছে, সহ আপনার সাথে কথা। আপনি পিডির সাথে কথা বলেন? না, পিডির সাথে আমি কথা বলবো না। ঠিক আছে, এখন আসতে পারেন। প্রকল্পটির এই মূল্যায়ন প্রতিবেদনটি দেখুন। 218 পৃষ্ঠা জুড়ে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের নানা অনিয়ম আর দুর্নীতির চিত্র তুলে ধরা হয়েছে এখানে। গেল বছর এই মূল্যায়নটি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ। কোনো কিছুই এই প্রকল্পটির অনিয়ম দুর্নীতি ঠেকাতে পারেনি, এমনকি তিনটি তদন্ত কমিটিও। আমরা আপনাদেরকে দেখাতে চাই কিভাবে প্রভাবিত হয়ে কৃষি মন্ত্রণালয়ের সবচেয়ে বড় তদন্ত কমিটি তদন্ত করেছে। ছবিগুলো দেখুন। মতবিনিময় সভা করে অনিয়ম দুর্নীতি খুঁজেছে তদন্ত কমিটি। যাদের বিরুদ্ধে অভিযোগ সেই প্রকল্প কর্মকর্তাদের সাথে নিয়েই টাকার বিনিময়ে কৃষকদের সভাগুলোতে হাজির করে বলতে বলা হয় যন্ত্র তারা পেয়েছেন এবং সেগুলো ভালো চলছে। নেত্রকোনার পূর্বধালা উপজেলার এই কৃষকও তেমনটি বলেছিলেন এই সভায়। সবাই এটা তো আমি এখন সবাই কি বলছে? পূর্বধালার সেই কৃষককে খুঁজে বের করি আমরা। তার নামে বরাদ্দ হওয়া কম্বাইন হারভেস্টারটি দেখতে চাই। যন্ত্র আমরা পাই নাই। যেদিন যে যন্ত্র উদ্বোধন করছি বলছে যে উদ্বোধন করতে আমরা নিতে আমরা একটা ছবি টবি নিবো, আসেন আমরা। তারা তো আমরা রেখেছি, আমরা ছবি টবি রাখছি। তারা কে পারে আমরা মেশিন যদি দাম না করছি, মেশিন নেওয়া লাগবে না, আমরা কোম্পানি নিয়ে নিবো মেশিন। আমরা বলছে তারা 50,000 টাকা দিব, 50,000 টাকা দিচ্ছে। আর তদন্ত কমিটির সামনে যন্ত্র পেয়েছেন সেটি বলতে চাপ দেয় উপজেলা কৃষি অফিস। তারাই বলছি। আচ্ছা, পরে আপনাদেরকে 5,000 টাকা দিচ্ছে। 5,000 টাকা দিচ্ছে তারা। এভাবে কমপক্ষে 60 জন কৃষককে বাংলা মার্কেট টাকায় তদন্ত কমিটির সামনে হাজির করা হয়। আমাদের 5,000 করে টাকা দিচ্ছে। কতজন কি দিচ্ছে? এরকম এখানে প্রায় 70-80 জন। 70-80 জন। 70-80টা মেশিন কি বাংলা মার্কেট পূর্বধালায় আছে? আছে না, সবগুলা নাই। এখানে অনুমোদন হয়েছে, কিন্তু ওরা এই মেশিন যে কোন জায়গায় নিছে এটা
অর্থাৎ আমদানি না করেও এক যন্ত্রে আরেকটি চেসিস নম্বর বসিয়ে ভুয়া বিল ভাউচার করে সরকারি বরাদ্দের টাকা হাতিয়ে নিয়েছে 7টি কোম্পানি। এমন জালিয়াতির প্রমাণ আমরা বিভিন্ন জেলায় পেয়েছি। অথচ মন্ত্রণালয়ের সেই তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত সচিব শাহ হেলাল উদ্দিন প্রকল্পে তেমন কোনো অনিয়ম দুর্নীতি খুঁজে পাননি। তো তদন্ত কমিটির প্রধান হিসাবে আপনি আসলে আমাকে কি মানে আমি আর কোনো কথাই বলবো না। তদন্তে দুর্নীতি খুঁজে পাননি নাকি খুঁজতে চাননি, এমন প্রশ্নের উত্তর জানতে কয়েক দফা শাহ হেলাল উদ্দিনের সাথে যোগাযোগ করা হয়। এখন কথা বলবো না। কখন বলবেন? পরে। কারণ হচ্ছে আপনার এটা নিয়ে অভিযোগ আছে যে আপনার এই তদন্ত পর্যন্ত ভুয়া প্রতিবেদন দিয়েছেন আপনি। একটু বলেন আপনি। ওনাকে সরা দেন তো। আপনি কথা বলবেন না? আমি এখন কথা বলবো না। কখন কথা বলবেন? আপনি এইভাবে আসছেন কেন এখানে? না, আপনার কাছে এসেছিলাম তো। এই অনুসন্ধানে যত অনিয়ম দুর্নীতি আমরা দেখিয়েছি বেশিরভাগেরই দায় এই ব্যক্তির। তিনি যান্ত্রিকীকরণ প্রকল্পটির সাবেক পরিচালক তারিক মাহমুদুল ইসলাম। দুর্নীতির অভিযোগে প্রকল্প থেকে সরিয়ে দেওয়ার পর কোনোভাবেই তাকে ধরা যাচ্ছিল না। ছুটির দিনে অডিট কমিটির সামনে হাজির হবেন এমন খবরে আমরা উপস্থিত হই খামার বাড়িতে। আসলে আপনি দুর্নীতিটা কেন করছেন? কেন করলাম আমার জানা মতে কোনো দুর্নীতি হয় না। আপনি কোনো দুর্নীতি করেন? এখানে স্টেট কমিটির কোন 4 বছরের মধ্যে 2 বছরেই তিনি প্রকল্পটি চালিয়েছেন। যন্ত্রের বেশিরভাগ বরাদ্দ তার সময়কালেই। আপনার সাথে বিল দেওয়া হয়েছে। এই যে আপনার সাথে যন্ত্র কেনার পরে 15 দিন পরে তো যন্ত্র নষ্ট হয়ে গেছে, 1 সপ্তাহ পরে নষ্ট হয়ে গেছে। আপনি প্রাডো গাড়ি কিনেন, প্রাডো গাড়ি কিনে 15 দিন পর নষ্ট হইতে পারে। এটা তো কোনো কথা হইল না, হইতে পারে। যাচাই বাছাই করে দিয়েছি। এখন মাঠে যদি কোথাও কোনো গ্যাপ থেকে থাকে ব্যক্তিগতভাবে আপনি এটা দায় নিব না। তবে দুর্নীতি হয়েছে সেটা অস্বীকার করেননি। আপনি যান্ত্রিকরণটা হুট করে চাবেন আর শতভাগ সব কমপ্লিট হয়ে যাবে আপনারা যেভাবে আশা করতেছেন, মানে এই ট্রানজিশন পিরিয়ডে দুর্নীতি হতে পারে। এটা দুর্নীতি আপনি বলতে পারেন না। এটা দুর্নীতি তো। জেলায় আমরা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদ্য দায়িত্ব নেয়া এই মহাপরিচালকের সামনে যান্ত্রিকীকরণ প্রকল্প নিয়ে করা অনুসন্ধানের ফলাফল তুলে ধরি। গভর্নমেন্ট এখন আপনার সাংঘাতিকভাবে দুর্নীতি বিরোধী অবস্থান নিয়েছে। এগুলি আইডেন্টিফাই যদি করা যায়, যে চিহ্নিত করা যায়, প্রমাণ পাওয়া যায়, কঠিন সিদ্ধান্ত মিনিস্ট্রিও নেবে, আমরাও নেব। পারস্পরিক যোগসাজশে দুর্নীতির একটি বড় উদাহরণ এই কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প। যাদের উন্নয়নের জন্য প্রকল্পটি নেওয়া হয়েছে সেই কৃষক ছাড়া লাভবান হয়েছেন বাস্তবায়নের সাথে জড়িত কর্মকর্তা ও কোম্পানিগুলো। এই অনুসন্ধান করতে গিয়ে আমরা দেখেছি যন্ত্র কিনে এখন কঠিন বিপদে পড়েছেন কৃষকরা। নিয়মে না থাকলেও কোম্পানিগুলো কিস্তিতে যন্ত্র বিক্রি করেছে বেশিরভাগ কৃষকের কাছে। কৌশলে স্ট্যাম্প ও খোলা চেকে কৃষকদের স্বাক্ষর করিয়েও নিয়েছিল। এখন যন্ত্র বিকল হয়ে যাবার কারণে সেই কিস্তির টাকা শোধ করতে পারছেন না অনেক কৃষকই। এই জন্য আপনি যে লুকিয়ে আছেন, কারণটা কি? কারণ ভাই যেন আমার তো কিস্তি চাইতেছে, আমি তো কিস্তি দিতে পারতেছি না। এখন চেক জমা দেওয়া তাই হেরা হ্যান দেওয়া তো হেরা চাপ দিবি। কি বলে? এখন কিস্তি না দিলে মামলা দেবে। কোম্পানির লোকজন বলে তো মামলা দিব, করবো আমার চেক দেওয়া চাইটা
স্ট্যাম্প দেওয়া, বেলাং স্ট্যাম্প দেওয়া। এই প্রদীপ শিয়ালির অবস্থা আরও করুন। সহায় সম্বল বিক্রি করে বাংলা মার্কেট যে কম্বাইন হারভেস্টার নিয়েছিলেন সেটি এক মৌসুমও ঠিকমতো চলেনি, তাই কিস্তির টাকাও শোধ করতে না পারায় যন্ত্রটি কেড়ে নিয়েছে কোম্পানি। প্রদীপের এখন দিশেহারা অবস্থা। চিন্তা করতে আসি যে কি করি, কি খাম, কি করবো, অথচ কোম্পানি জ্বালাইতেছে টাকা লাগে। এই তো ফোন দিতে আছে খালি যে এই টাকা দাও আইতে আসি, টাকা দেওয়া লাগবে, অথচ মেশিন থেকে টাকা দেবো কি দিয়ে এখন টাকা দিলে জমি বেচতে দেওয়া লাগে। আর জমি যদি বিক্রি করি হ্যাঁ আমরা খামো কি, এই বাচ্চা কাচ্চা লেগে খামো কি? বড় বিপদ না, বিপদের কোনো শেষ নেই। জীবন এখানে থমকে গেছে। যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে কৃষি যন্ত্র। আমার বাবার একটু বাঁচান জানি আপনারা। বাবার আমার নাই মেশিন দিয়ে বাবার কাছে লাগছে। সংস্কারের যে ঢেউ এখন দেশে লেগেছে তাতে কৃষি বা কৃষককে খুঁজে পাওয়া যায় না। তাদের উন্নয়নের নামে নেয়া প্রণোদনা কিংবা ভর্তুকিতে সবসময় ছিল অবহেলিত, উপেক্ষিত। যেই যান্ত্রিকীকরণ নিয়ে জীবন বদলের স্বপ্ন দেখেছিল কৃষক, সেটি এখন দুর্বৃত্তায়নে পড়ে হয়ে গেল কৃষকের গলার কাটা।